সৌজন্যে চাকা অল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার। সুপ্রিয় দর্শক, ঈদ মোবারক। চাকা অল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার নিবেদিত এটিএন নিউজের ঈদের বিশেষ আয়োজন সেলিব্রিটি আড্ডা। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবলি ইয়াসমিন। আজ আমার অতিথি হিসেবে যিনি আছেন তিনি মূলত নির্মাতা, কিন্তু সবার কাছে পরিচিত হয়েছেন অভিনেতা হিসেবে। এবং যারা আপনারা ব্যাচেলর পয়েন্ট দেখেছেন তারা নিশ্চয়ই বোরহান চরিত্রের কথা মনে রেখেছেন। বুঝতেই পারছেন কে আছেন এখানে। আজ আমার যিনি অতিথি, শরাফ আহমেদ জীবন। স্বাগত জানাচ্ছি আপনাকে এই আয়োজনে। আপনাকেও ধন্যবাদ। ঈদ মোবারক। কেমন আছেন? আমি ভালো আছি, সবসময় ভালো থাকি, ভালো থাকার চেষ্টা করি। আপনার দিকে তাকালেই কেন যেন মনে হয় যে আপনি সবসময় ভালো থাকেন। আপনার একটা ট্রেডমার্ক যে হাসিটা আছে, হ্যাঁ আছে, সেটা বলছে আপনি ভালো আছেন। ঈদ কেমন কাটছে? ভালো, সবকিছু মিলিয়ে। মানে গতানুগতিক ভালো? হ্যাঁ, মানে গত ঈদে ধরেন আমার ছবিটা চক্কর, এটা ছিল হচ্ছে হলে রিলিজ হয়েছিল, তো তখন ঈদটা ছিল যে এমনিতে তো ঈদ হয় পরিবারের সাথে, তখন ঈদটা হয়েছে অনেকগুলো মানুষের সাথে, আমরা হলে হলে যেতাম কাস্ট ক্রুজ দিয়ে সবাইকে নিয়ে। এখন চরকিতে চলছে, সো এটা তো ইটস এ ডিফারেন্ট প্লেজার, সো ভালো লাগছে আর কি। পরপর দুইটা ঈদেই একই প্রোডাকশন চলছে, একই বিষয় নিয়ে আপনি আসলে সেই অনুভূতিটা কাজ করছে ভেতরে। আমি শুরুতে যে ইন্ট্রোটা দিচ্ছিলাম আপনাকে নিয়ে, যে মূলত আসলে নির্মাতা কিন্তু অধিক পরিচিত অভিনেতা হিসেবে, এটি কেমন লাগে আপনার কাছে? এইটা মানে ডেফিনেটলি ভালো লাগে। তো এতটা ভালো লাগা আমার প্রিপারেশনের মধ্যে ছিল আছে না, যে মানুষ একটা যে হ্যাঁ আমি এই করব, এইভাবে চলবো, এটা হবে, তো আমার প্রিপারেশনের মধ্যে ছিল না, এটা আনএক্সপেক্টেড হয়ে গেছে। সো আই এম এনজয়িং। সো আপনার তো মানে এখন পর্যন্ত যতটুকু জানি যে আপনার অভিনয়ের বিষয়টা ছোটবেলা থেকেই কোনো না কোনো ভাবে আপনার ভেতরে আসলে প্রথিত হয়েছে। সেই ছোটবেলার গল্পটা একটু শুনি, যে কিভাবে আসলে ভেতরে ভেতরে নিজেকে তৈরি করলেন নির্মাতা হিসেবে, কিভাবে মানে এই দিকে আসলে আসা। এটা আমি এটা অনেক প্রোগ্রামেই আমি এটা বলার চেষ্টা করেছি, ডিটেইলসে বলা আসলে হয় না, আজকেও হবে না, কারণ আমরা যতটুকু পারি আর কি। এটা হলো আমি যে এলাকায় বড় হয়েছি সেটা ময়মনসিংহের একটা গ্রাম, আমাদের গ্রামের নাম হচ্ছে লাউটা, গ্রামেই একদম বড় হয়েছি, তারপরে ধীরে ধীরে শহরমুখী ময়মনসিংহ, তারপরে ঢাকা। তো ওইটা ছিল হিন্দু অধ্যুষিত এলাকা আর কি। সো তারা ওই সময় কালচারালি খুবই রিচ ছিলেন। সো আমাদের আসলে যতটা না আমরা মুসলিম, তার চেয়ে বেশি ছিলাম বাঙালি। তো এইটা হয়তো সামহাও আমার ভিতরে একটা ওই যে সংস্কৃতির যে বীজ বপনটা আর কি ওইখানে, হ্যাঁ ওইখানেই হয়েছিল আর কি। সো তারপরে ধরেন শহরে যখন আসলাম, তখন ময়মনসিংহ শহরে তো খেলাঘর, উদীচী, ছাত্র ইউনিয়ন, সো এইসবের সাথে আমার ইনভলভমেন্ট হয়, যতটা না পলিটিক্যাল তার চেয়েও বেশি ওই যে কি আর কি কালচারাল ওই সাইডগুলোতে ভালো লাগতো। কিন্তু মজার বিষয় হলো আমি গ্রামে থাকতেও কিন্তু আমি অভিনয় বা এইসবের সাথে যুক্ত ছিলাম, এবং সেটা একটা অদ্ভুত। সেটা আমাদের 16ই ডিসেম্বরে আমাদের স্কুলে, আমি তখন ক্লাস 8 থেকে 9-এ উঠবো, পরীক্ষা শেষ হলো, ফাইনাল পরীক্ষা ডিসেম্বর মাসে। তো আমরা 16 ডিসেম্বরে আমরা একটা নাটক করব। আচ্ছা। তো আমাদের এক বন্ধু আমার কাইন্ড অফ মেন্টরও বলা চলে আর কি ওই সময়কার, ওনার নাম হচ্ছে অতুন ইতিহাস, আমি রাখি কবি অতুন ইতিহাস। সো ও কবিতা টবিতা লিখতো, ওর আমি খুব ভক্ত ছিলাম আর কি। আমাদের বয়সে একটা গ্যাপ ছিল, কিন্তু দেখতে প্রায় আমরা একটু ছোটখাটো একই সাইজের ছিলাম। হ্যাঁ, তো ওকে আমি বললাম যে আমরা স্কুলে একটা নাটক করবো, তুমি একটু লিখে দাও। তো ফাঁসের গিট্টু নামে, যৌতুক নিয়ে কৌতুক, ফাঁসের গিট্টু নামে একটা নাটক লিখে দিল। তো আমার স্কুলের এক টিচার, উনি এটা ডিরেকশন দিলেন। তো 2-3 দিন রিহার্সাল করার পরে ওনার কোনো একটা সমস্যা হলো, উনি আর মানে কন্টিনিউ করছে না, কারণ তখন তো স্কুল বন্ধ, মানে লাইক পরীক্ষা হয়ে গেছে। তো ডিরেকশন কে দিবে? তা আমি এটার মধ্যে মেইন ক্যারেক্টার করছিলাম, তা আমি তারপরে দায়িত্ব নিয়ে নিলাম আর কি, যে কিভাবে করে, কিভাবে সামলান, মানে মেইন ক্যারেক্টার প্লাস ডিরেকশন। হ্যাঁ, আমি জানি না, তো ছোট ক্লাস 8-এ পরীক্ষা দিলাম। তো আমার তখন যেটা হইলো, আমরা নাটক ফাইনালি মঞ্চস্থ করলাম, এবং এটা ওই আমার এর আগে মঞ্চ নাটক দেখার একটু সৌভাগ্য হয়েছিল, তখন ওই যে স্ক্রিন করলাম আমরা আর কি, যে লাইক এরকম করে দিয়ে, যে এই পাশে কতগুলো শাড়ি, এই পাশে কতগুলো শাড়ি, এবং সেফটি পিন দিয়ে দুই পাশে 2জন লোক ধরে রাখবে, 2জন স্টুডেন্ট, এবং যখন এরকমভাবে সুতা দিয়ে এরকম করা, যে সিন যখন শেষ হয়ে যাবে তখন ব্লক হয়ে যাবে, আবার এক্স্যাক্টলি যেরকম পর্দা এরকম হতো। তো এইটা ছিল আমার জন্য একটা ইনোভেটিভ আইডিয়া।
কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এন্ড ফাইনালি আমরা করলাম এবং আমরা খুব ভূয়সী প্রশংসিত হলাম আর কি। এবং সবচেয়ে বেশি প্রশংসিত হলাম যে আমার এই যে ডিরেকশন পার্টটা, তখনই আমার একটু ভালো লাগা তৈরি হলো যে একই সাথে দুইটা কাজ। এইটা ছিল আমার এই ক্লাস 8-এ, কত সালে এটা আমি ভুলে গেছি, তো এইটাই ছিল আর কি শুরু। তারপরে আমরা কয়েকটা স্কুলেও এটার আমরা শো করলাম, আমাদেরকে ইনভাইট করে নিল। তখন কি ডিরেকশন আপনি ছিলেন? হ্যাঁ, তখন তো আমি এনজয় করা শুরু করছি ব্যাপারটা। এরপরে যেটা ঘটছিল সেটা হচ্ছে যে ওই আমাদের গ্রামে তখন উইন্টার সিজনে 2-3টা নাটক হতো আমাদের গ্রামে, এই পাশের গ্রামে তার পাশের গ্রামে। তো এই যে ছোট রাজকুমার কিংবা এই ছেলেবেলার চরিত্র এইসব আমাকে করতে হতো। ডেকে ডেকে নিত তারা? হ্যাঁ, ডেকে ডেকে নিত। তো পরিবার থেকে এক ধরনের নেগেটিভিটি ছিল। আমার আব্বা একটু ধর্মীয় মানুষ ছিলেন। আপনার আগ্রহের জায়গাটা তো 16 আনা ছিল। হ্যাঁ, 16 আনা ছিল। এবং আমার শুরুটা আসলে তারও আগে শুরুটা ছিল আসলে আমি গান শেখার চেষ্টা করেছিলাম, কিন্তু সামহাউ ওইটা আসলে হয়ে ওঠে নাই। একটু পরিবার থেকে একটু সাপোর্টও কম ছিল, আর হারমোনিয়াম আরেক জায়গায় গিয়ে শেখা টেখা পরে আর হয় নাই। ঢাকায় এসেও 2-1 বার চেষ্টা করেছিলাম বড়বেলায়, কিন্তু ওই জীবন জীবিকা সবকিছু মিলে আর হয় নাই। সো আমি এটাই ছিল ডিরেকশনের দিকেই মনে হলো যে মেইন ফোকাসটা করা উচিত। ব্যাচেলর পয়েন্টের সাথে কিভাবে সম্পৃক্ত হলেন? এটা একটা অদ্ভুত ঘটনা। আমি যেহেতু আমার মেইন প্রফেশন আসলে শুরুটা হয়েছিল নাটক দিয়ে, যখন আমি ছবিয়াল থেকে বের হলাম প্রথম প্রোডাকশন ছিল ঘর নাই। তারপরে আমি বেশ কিছুদিন নাটকে কাজ করলাম, কাজ করার পরে দেখলাম যে এখানে সার্ভাইভ করা খুব ডিফিকাল্ট। ততদিনে বিয়েটাও করে ফেললাম। তো চাকরি করব নাকি গ্রামে চলে যাব এরকম একটা, আর যাকে বিয়ে করেছিলাম উনি তো ঢাকার মেয়ে, তো সবকিছু একটা টানাপোড়েনের মধ্যে ছিলাম। তখন আমি চলে গেলাম। আসলে মনে হলো যে তখন আমার বস মোস্তফা ফারুকী, উনি আবার ওই নাটক থেকে তখন আবার উনি বিজ্ঞাপন তরঙ্গে আবার চলে আসলেন। তো দেখলাম ওখানে পয়সা টয়সা আছে, ওনার সাথেও কিছুদিন ঘোরাফেরা করলাম। তখন আমি যেটা করলাম যে আবার বিজ্ঞাপনে চলে আসলাম। আচ্ছা। তো নাটকের যতটুকু পরিচিতি ছিল এটা আবার চলে গেল বিজ্ঞাপনে আসার পর। এখন বিজ্ঞাপনে তো নাম যায় না, বিজ্ঞাপনের সাথে তো মানুষের পিছনের মানুষের ইন্টারাকশন হয় না। তো এর মধ্যে কিছু টুকিটাকি অ্যাক্টিং করতাম, আছে না যে আমাকে বলতো এই তোর মধ্যে না ক্যারেক্টার আছে, এটা করো এরকম। হঠাৎ একদিন অমি আমাকে ফেসবুকে নক করলো। তো অমির সাথে আবার অন্য আরেকটা ঘটনা আছে, ওর সাথে আমার সম্পর্ক, হ্যাঁ ও আগে থেকে পরিচিত ছিল। যে আমি তখন নাটকে এটা 2010-এর দিকে ও আমার কাছে আসছিল যে কাজ করবে আর কি। তখন আমি খুবই ফ্রাস্ট্রেটেড। আমি তখন নাটক বানানো ছেড়ে দিয়ে বিজ্ঞাপনের চেষ্টা করছি, কিন্তু মানে বিয়ের পরবর্তী পর্যায়ে চলছে, কয়েক বছর পরে আর কি। মানে একসাথে তো তখন আর্নিং তো থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, তখন আমি ওকে ডিসকারেজ করছিলাম আর কি, যে না ভাই ইটস এ ভেরি ক্রেজি ওয়ার্ল্ড, তুমি এখানে আইসো না। তারপরে আবার বলছে আচ্ছা ঠিক আছে, এটা তো যেহেতু মাথায় ঢুকছে এটা তো করবাই, আমাদের মাথাও এরকম ছিল, তুমি তাহলে ফামিরনি তখন খুব ভালো করছিল আর কি। ওর একটা হাউসফুল নামে একটা সিরিয়াল চলছিল, খুবই হিট ছিল, আমরা দেখতাম। হ্যাঁ আমিও দেখতাম। তো আমি তখন বললাম যে ফামিরুমির দুইজনের একজনের সাথে যদি তোমরা কাজ করতে পারো তাহলে মোটামুটি করতে পারবে। যাই হোক, এইভাবে হঠাৎ করে বললো যে এরকম আমার একটা সিরিয়াল চলতেছে ভাই, নাম হচ্ছে ব্যাচেলর পয়েন্ট। আমি যে হ্যাঁ আমি শুনছি, কিন্তু দেখা হয় না, ওটা তো একটা ক্যারেক্টার করেন। তো আরেকদিন রাতে আবার দীর্ঘক্ষণ কথা হলো, ক্যারেক্টার নিয়ে কথা হলো। আমি বললাম না আমি পারবো, তোমার এত পপুলার সিরিয়াল ইত্যাদি ইত্যাদি। তারপর প্রথম দিন শুটিংয়ে গেলাম, একদম ডিজাস্টার করে ফেললাম, ভয়ঙ্কর রকমের ডিজাস্টার। মানে ডিজাস্টার কেন হলো? আমি ডায়লগই মনে রাখতে পারি না। ডায়লগ মনে রাখতে পারেন না? ওর সব তো আমাদের ট্রেনিং, কোনো টেনশন চাপ কাজ করছিল? চাপ মানে কি, মানে ইন ফ্রন্ট অফ ক্যামেরায় আমি যতটুকু এর আগে যতটুকু কাজ করেছিলাম সেটা তো হলো যে বিজ্ঞাপনের, হ্যাঁ ছোটখাটো ক্যারেক্টার করা। পিছনে তো অভিজ্ঞতা আছেই, পিছনে তো নিজেকে বাঘ সিংহ অনেক কিছু ভাবতে পারেন, কিন্তু ক্যামেরা নিজেই তো একটা বাঘ সিংহ। তো এইটা তো খুবই স্কেয়ারিং একটা বিষয় ছিল। তা আমি অমিকে বললাম যে ভাই আমাকে মাফ করো, একদিনে তুমি অনেক করেছো, আমাকে দিয়ে হবে না। উনি বললেন যে আপনি নাকি দিল দিয়ে ঘুমান ভাই, আমার উপর ট্রাস্ট রাখেন, আমি জাস্ট আই উইল ম্যানেজ। তারপরের দিন গেলাম, কিছুটা স্বাভাবিক। তারপরের দিন 2 দিনের শুটিং মনে হয় 3 দিন লেগেছিল, এরকম কিছু একটা। এই আর কি চরিত্রটা মানে আস্তে আস্তে তো এনজয় করতে শুরু করেছিলেন? হ্যাঁ, চরিত্রটা ছিল মানে একদমই আমার বিপরীত ধর্মী আর কি চরিত্র আর কি, যে আমি এই ধরনের মানুষ আমি খুব হেট করি আর কি। আচ্ছা, তাহলে কাজটা করার সময় আমি কন্ট্রাডিকশন তৈরি হয়নি? মানে আমার তো ধরেন অল্প স্বল্প এক ধরনের তো পড়াশোনা আছে এই বিষয়গুলো নিয়ে, তো এইগুলো কাজে লাগানোর চেষ্টা করেছিলাম আর কি, যে কিভাবে এটা কাজে লাগানো যায়। তো আমি খোঁজার চেষ্টা করলাম আর কি, অ্যাকর্ডিং টু ডিরেক্টরস ব্রিফ, যে কোন মানুষটাকে, কোন চরিত্রটাকে এটা কি করা যায়। তো আমি একটা খুঁজে একটা চরিত্র পেলাম, এবং তখন মিলানোর চেষ্টা করলাম, আচ্ছা এই চরিত্রটা এইভাবে সহজ হয়ে গেল। হ্যাঁ, তো খুব স্পন্টেনিয়াস কথা বলে চরিত্রটা, এবং শো অফ করার একটা ব্যাপার থাকে। আফটার
দ্যাট তো আমরা দেখলাম যে পাবলিক রিঅ্যাকশন যখন পেতে শুরু করলেন তখন কেমন লাগলো? না, শুরুর দিকে যখন এটা হলো যে তখন আমি একটু ওয়েট করতাম আর কি, এদিক ওদিক তাকাইতাম যে, এই তো অনেরে যাচ্ছে শুনলাম, কিন্তু কেউ তো আমাকে চিনে না। তো এটার একটা ব্যাপার ছিল যে আমার এটা ইউজুয়ালি তো আমার এরকম দাড়ি থাকে, তো এটা ছিল আবার গোফ করা আর কি। আচ্ছা আচ্ছা। তো গোফের কারণে মনে হয় মানুষে চিনতে পারে নাই। তো প্রথম চেনা শুরু করলো যখন ওই গ্রুপটার সাথে চাষি ভাই, মার্জুক ভাই, তারপরে পলাশ, মিশু টিশু, ইভেন দ্যাট অমিরও তো একটা বড় ফ্যান বেজ আছে, পরিচিতি আছে। তো ওদের সাথে যখন ঘোরা শুরু করলাম তখন মানুষ এই ওই মানুষ খুঁজে খুঁজে বের করতে কি, তখন দেখলাম দুজনের ছবি টবি তুলে, আমি বাহ, তখন তো একটু মজা লাগছে। হ্যাঁ জিনিসটা তো ভালো, ছবি টবি তুলে এরপরে দেখলাম যে না কিছু নারীরাও ছবি তুলে, বাহ তাহলে তো মোটামুটি চোখে পড়ে। ক্যারেক্টারটা এনজয় করা শুরু করলেন? স্বাভাবিক না? আচ্ছা, পছন্দের কোনো ডায়লগ আছে আপনার নিজের ক্যারেক্টারের ব্যাচেলর পয়েন্টে? ব্যাচেলর পয়েন্টে তো অসংখ্য ডায়লগই আছে খুব পছন্দের, যেমন আমার কুকুরের নাম রাখছিল আর কি বোরহান, আমার এক্স প্রেমিকা। তো এইটা নিয়ে আমি আরেকজনকে ফোনে ঝাড়তেছি ময়মনসিংহে ভাষায়। এটা বলাটা অ্যাকচুয়ালি এখন একটু কঠিন হবে, একটু কঠিন হবে আর কি। ময়মনসিংহে ভাষায় বলতেছে এরকম ভাবে বলে, যে ফোনে বলতেছে এরকম, এ আমার কি সিনে, এটা কি ওর বুঝতেছে না, সেরে কি বুঝে না যে আমি কেডা, আমার নামের কুত্তার নাম রাখছে, এটা আমি কি বুঝতে পারি না, এলাকা ছেড়ে দিচ্ছি দেখি আমার কি ক্ষমতা চলে গেছে, হ্যাঁ আয় ফরবাম, কিন্তু আইলে কিন্তু একদম বুঝে অ্যালবাম, এরকম আর কি। ঠিক আছে, তোর খুশি না ফোন করবি না, এরকম বুঝছেন, মুহূর্তে মুহূর্তে চেঞ্জ আর কি। সো আই এনজয়েড এ লট, যে এটা আসলে খুব ইন্টারেস্টিং একটা বিষয়, এবং মানে দর্শকরা তো এটা ব্যাপকভাবে মজাটা আসলে এই সিরিয়াল থেকে যতটা মজা পেয়েছে এখন পর্যন্ত, এই সিরিয়ালটার কথা যতটা মানুষ মনে করে, বাংলাদেশে খুব কম সিরিয়াল আসলে এরকম আছে। নানান অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, যেহেতু দুটা বিষয় আপনার মধ্যে, একটা মানুষের মধ্যে কাজ করছে, নির্মাতা এবং অভিনেতা, নানান অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। আমার তো দুটো বিষয় না, আমার ভিতরে তো আরো অনেক বিষয় আছে। আচ্ছা আচ্ছা, গানের শিল্পীও ছিল, সেটা মরে গেছে, ছোটবেলায় মরে গেছে। পার্টিকুলারলি ওইটা বলছি না, আমি বলছি যে মানে একটা সাপ কিংবা একটা ব্যাং কিংবা একটা বাঘ, এটা চরিত্র হলো স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক, কিন্তু একটা মানুষের চরিত্র হলো এই সাপ, ব্যাং, কাউয়া টাউয়া, কুত্তা বিলাই মিলে সমন্বিত আর কি। সো আমার চরিত্রটা আসলে কখনো একটা অ্যাক্টর কিংবা কখনো একটা ডিরেক্টরের মধ্যে আসলে সীমাবদ্ধ না। আমি কখনো বাবা, কখনো হাজব্যান্ড, কখনো প্রেমিক, কখনো রাজনীতিবিদ, কখনো প্রগতিশীল চিন্তার মানুষ, কখনো অ্যাক্টর, কখনো ডিরেক্টর, কখনো প্রোডিউসার, কখনো রাইটার, সো মেনি থিংস। একটু ইন্টারেস্টিং ঘটনা একটু শেয়ার করেন না, দুই একটা কাজ করতে গিয়ে খুব মজার কিছু ঘটনা, যেগুলো এটা প্রসঙ্গক্রমে চলে আসে। ইন্টারেস্টিং ঘটনা, এটা সবাই বলে যে কোনো একটা মজার ঘটনা বলেন, কিন্তু মজার ঘটনা ওই মুহূর্তে আর আসলে খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, এটা একটু ডিফিকাল্ট আর কি। কিন্তু জীবনের প্রথম যে কাজগুলো করা হয়েছিল সেখানকার ঘটনাগুলো নিশ্চয়ই অনেক সেটা মজার না, খুবই প্যাথেটিক, আই ডোন্ট ওয়ান্ট টু শেয়ার। আচ্ছা, শেয়ার করতে চাচ্ছেন? ঈদের সময় আমি কেন এটা তবে মজার ঘটনা যদি বলি, মজার ঘটনা তাৎক্ষণিকভাবে মনে হয়েছে, আমার একটা টেলিফিল্ম করছিলাম, এটা ইট ওয়াজ মাই সেকেন্ড প্রোডাকশন, এটার নাম ছিল শেখ আব্দুর রহমানের আত্মজীবনী। সো এইটার মধ্যে আমার যে মেইন কাস্ট, উনি ছিলেন আব্দুল মান্নান সৈয়দ, রাইটার, উনি তো নজরুল গবেষক ছিলেন। তো আব্দুল মান্নান সৈয়দের মানে বিখ্যাত লেখক উনি, তো ওনাকে আমরা কাস্ট করেছিলাম আর কি। এটা ছিল সরার ফারুকেরই প্রোডাকশন, মানে ছবিয়াল থেকে এটা ছিল। তো আমাদের লাস্ট ডে শুটের আগের দিন, মানে আমরা যে জায়গাটায় আমাদের জোন ছিল ওটা আমরা র্যাপ আপ করছি, পরের দিন আউটডোর কিছু শ্যুট আছে, এরকম করবো আর কি। তো ওনাকে ড্রপ করছিল, আমারই তখন এডি হিসেবে কাজ করতো, যে এখন উনিও খুব পপুলার অ্যাক্টর, মুসাফির সৈয়দ বাচ্চু, ব্যাচেলর পয়েন্টে উনিও আছে, কিন্তু ওই এলাকার বড় মাস্তান ভাই থাকে যে, উনি বাচ্চু। তো বাচ্চুকে বলছি যে তাহলে আপনি মান্নান ভাইকে দিয়ে আসেন। মান্নান ভাইয়ের বাসা হলো যে ঢাকা টাওয়ার পান্থপথে। তো পান্থপথ সিগন্যালে আসার পরে তখন কালো ইয়েগুলো ছিল, ট্যাক্সি ক্যাবগুলো ছিল, কালো ট্যাক্সি ক্যাব করে আমরা শুটিং করছিলাম মতিঝিলে, ওইখান থেকে আসছে। কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। হঠাৎ করে বাচ্চা আমাকে ফোন, বস না ভাই, সমস্যা তো হয়ে গেছে। কি সমস্যা? আমার তো পুলিশে ধরছে। আমি পুলিশে ধরছে মানে কহ ভাই, মান্নান ভাইয়ের কস্টিউমের ব্যাগে তো পিস্তল পাওয়া গেছে। আমি জাস্ট মানে আকাশ থেকে ব্ল্যাঙ্ক হয়ে গেলেন। হ্যাঁ, ব্ল্যাঙ্ক হয়ে গেলাম যে উনার ব্যাগের মধ্যে পিস্তল থাকবে কেমনে? আচ্ছা, থাকার কথা মানে শুটিং এর পারপাসে না, মানে এটা তো চিন্তারও বাইরে আমাদের। তারপর কি করলেন? বললাম উনার ব্যাগের মধ্যে পিস্তল আসতে করতে, উনি কি পিস্তল নিয়ে ঘুরে নাকি?
আরে না আমাদের পিস্তল, আমি আমাদের পিস্তল আসবে কোথায়? কইছে ওই যে অন্তুর যে পিস্তল ছিল ওটা তো মান্নান ভাইয়ের ব্যাগে ঢুকে গেছিল মনে হয়। আমি তো সর্বনাশ। এখন যে কস্টিউমের যে দায়িত্ব ছিল উনি মনে হয় যে আছে না ব্যাগ অনেক একসাথেই থাকে, ওখানে শুটিং র্যাপ হচ্ছে, ওইখানে পিস্তল খেলনা পিস্তল ওখানে ঢুকাই দিছে। খেলনা পিস্তল। মজার বিষয় হইলো ধর এখন শুনলে এখন আসল মজাটা পাবেন। তো ওনাকে চেক করছে, চেক টেক করার পরে বলছে যে উনি বলছে আমার বাসা এখানে। তো বাচ্চা আবার বলছে উনি তো অনেক বড় রাইটার সাহিত্যিক, ওনাকে চিনেন না, ওনাকে ব্যাগ চেক করতেছে, বলছে আমাদের স্যার এটা ডিউটি। ব্যাগ চেক করতে পাইছে পিস্তল। তো পিস্তল বললো যে এটা কি পিস্তল? তো বাচ্চু বলতেছে এটা খেলনা পিস্তল, আমাদের শুটিং এর ছিল। তো আচ্ছা শুটিং করে আসছেন আপনারা, হ্যাঁ ঠিক আছে রাখেন। রাখে দেওয়ার সময় মান্নান ভাই বলে বাচ্চু আমার সাথে তো কোনো পিস্তলের সম্পর্ক নেই, আমার তো কোনো পিস্তলের দৃশ্য ছিল না, তাহলে আমার ব্যাগে আসলো কেন? পুলিশের সামনে। পুলিশ সাথে সাথে টান দেয় না, বলে আপনার সাথে ছিল না স্যার। না এটা তো ষড়যন্ত্র। এই যে গোপলেট পাকাই দিছে। এরপরে ওনাকে ধরে নিয়ে গেল ধানমন্ডি থানায়। তখন রাত 1টার মতো বাজে। আমি কাকে ফোন দিব? সরোজ ফারুকীর ফোন দিলে এখন হয়তো মেজাজ খারাপ করতে পারে, কারণ ওর ঘুম ভাঙলে তখন আমি ফোন দিলাম আনিসুল হককে। ভাই পুলিশে ধরছে শুরুতেই, কারণ রাতের বেলা ফোন করলে আমরা এটা নিয়ে হাসাহাসি করি যে রাতের বেলা ফোন করলে আমাদের ফোন যত রাতই করি আমাদের ফোন সে ধরে। জানেই আমরা একটা অঘটন ঘটাই ফেলছি নিশ্চয়ই। তো ওনাকে বললাম ভাই এই অবস্থা, এখন কি করে যাবো? রাখো আমি দেখতেছি। তো উনি পাঠাইলেন উদয় হাকিমকে, উদয় হাকিমকে জিনিসটাকে ম্যানেজ করে সামাল দেওয়ার জন্য। এখন মান্নান ভাইয়ের বিষয় হলো, মান্নান ভাই কেমন বললো, মান্নান ভাই কেন করছেন এটা আপনি আমার সাথে কোনো কথা বলবেন না, আপনার সাথে আমার কথা নিয়ে আগামীকালকে যে শুটিং ছিল এটাও আমি করবো না, আমার এখানে পিস্তল কেন আসো তাকে বুঝাতেই পারলাম না এটা। এবং তারও কয়েকদিন পরে অনেক রিকোয়েস্ট করে ওই শুটিংটা করলো পুলিশ প্রহরায়। সর্বনাশ, অঘটন ঘটন আরো গল্প করবো জীবন ভাই। একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, চাকা অল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার নিবেদিত এটা নিউজের বিশেষ আয়োজন সেলিব্রিটি আড্ডায় সময় হয়ে গেল একটা বিরতি নেবার। ফিরে আসছে কিছুক্ষণের মধ্যে, সঙ্গেই থাকুন। সৌজন্য চাকা অল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন চাকা অল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার নিবেদিত এটিএন নিউজের বিশেষ সেলিব্রিটি শোতে। আজ আমাদের সঙ্গে যিনি আছেন সরাব আহমেদ জীবন ভাই, আরেকবার স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। আরেকটি বিষয় নিয়ে একটু মজার একটা গল্প শুনছিলাম বিরতির আগে। আপনার লাইফে এরকম অনেক গল্প আছে, সেই গল্পগুলো নিয়েই আসলে আজকে আমরা শুধু গল্প আড্ডাই হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে ফারুকী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার বিষয়টি নিয়ে একটু শুনি না। এটা কিভাবে বলি, এটা তো মানে প্রথা বিরোধী কথা হয়ে যায় কিনা, যে এটা আমার যেটা মানে প্রতিটা মানুষেরই না একটা ডেস্টিনেশন থাকে, একটা গোল থাকে যে আমি এই জায়গায় পৌঁছাবো, এবং সেটা হয় খুব সম্ভবত যে এসএসসি ইন্টারমিডিয়েট ওই সময়টাই হয় গোল সেট করাটা একদম। তো আমার একটু স্ত্রী পাকা মানুষ, তো আমার না সামহাও একটু আগে হয়ে গেছিল। ঠিক আছে, আমার মনে হয় ক্লাস 6-7 এর সময় আমার মনে হয় এটা হয়ে গেছিল, যার কারণে আমি তখনই গোল সেট করে ফেললাম যে আমি এই লাইনেই কাজ করব। পার্টিকুলারলি কোন জায়গাটায় করবো এটা আমি জানি না, কিন্তু এইটাই করব। যে গল্পটা শুরুতে করছিলাম যে ক্লাস 8-এ পরীক্ষা দেওয়ার পরে ওই ফাঁসের গিট্টু মনে হয় আমাকে এক ধরনের বুস্ট আপ করেছিল, এক ধরনের অনুপ্রেরণা দিয়েছিল। তো এরপরে যেটা একাডেমিক পড়াশোনা তো এটা করতে হয়, পরিবারের চাপ আছে, এটা স্টুডেন্ট হিসেবেও খারাপ ছিলাম না, স্কুলে ফার্স্ট হয়েছিলাম কিন্তু বেশি পড়তাম না। যে অভ্যাস যেটা ছিল যে আমার ক্লাস 7-8 থেকেই আমি ধীরে ধীরে আমরা যেটাকে বলি আউট বই পড়া, এইটা আমি শুরু করলাম। যে তখন আমার এক ধরনের হুমায়ুন আহমেদের সাথে আমার এক ধরনের কানেকশন তৈরি হলো আর কি, তার বইয়ের সঙ্গে। তো উনি তো তখন এত বইটুই হয় নাই, কিন্তু যখনই যেটা পেতাম গ্রামে যতটুকু সুযোগ ছিল, যেহেতু আমি বললাম যে আমাদের এলাকাটাই ছিল একটু কালচারাল, আমাদের গ্রামের দিদিরা ছিল, দাদারা ছিল, ওরা তো ওদের কাছ থেকে বই নিয়ে পড়াশোনাটা শুরু হলো। এই পড়াশোনাটাই হয়তো বা আমাকে মূল পড়াশোনা থেকে আলাদা করার জন্য যথেষ্ট ভূমিকা রেখেছিল। আচ্ছা, এই পড়াশোনাটাই, কারণ এইটাতে আমি এত মজা পেয়ে গেলাম যে তখন যে আমার একাডেমিক যে পার্টিকুলার যে পড়াশোনাটা, এইটা আমার এক ধরনের বিরক্ত লাগা শুরু হলো। সো আমাকে ঢাকায় আসতে হবে। সো ঢাকায় আসার জন্য আমাকে কি করতে হবে? আমাকে ঢাকায় থাকতে হবে।
তো আমার এলাকায় যেহেতু মানে যেটা হয় আর কি, যে পড়াশোনা জানা অনেক মানুষ ছিল, বুয়েটে পড়া, অন্যান্য যে ইউনিভার্সিটিগুলোতে পড়ার লোকজন ছিল, তো মানে ওই চ্যালেঞ্জগুলোও ওই ছিল। চ্যালেঞ্জগুলোও ছিল যে ওটা করতে হবে। তো আমার আবার যেটা হলো, তখন স্টারের সিস্টেম ছিল, আমি স্কুলে স্টার পাইনি, সবাই ধরে ফার্স্ট ডে স্টার পাবে, ও পাইনি। তো আচ্ছা। এইটা ছিল আরেকটা দুঃখজনক, হতাশাজনক একটা হতাশাজনক। বিষয়। এখন 704 পাইছিলাম, তখন 750 পাইলে স্টার। আমি এটা মিলাইতেই পারি না যে এত কম নাম্বার কিভাবে পেলাম, মানে অঙ্কতে পাইছিলাম 42, তো কমবেই তো নাম্বার, ইউ। মানে অঙ্কে খুবই কাঁচা আর কি, হিসাবে খুবই কাঁচা। যাই হোক, তারপরে ওই ইন্টারমিডিয়েট পাশ করার পরে জীবনের একমাত্র টার্গেট নিলাম, আমি কোথাও ভর্তি হই নাই, কোথাও পরীক্ষা দিই নাই, কিছুই করি নাই, আমি জাস্ট টার্গেট হলো এইটা যে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হবো। আচ্ছা, তারপর? প্রথমবার পরীক্ষা দিলাম, চান্স পাইনি। আই আচ্ছা। গট ফ্রাস্ট্রেটেড যে এটা আসলে হবে না। পরের বার কি আবার চেষ্টা করলেন? আমার কোনো অপশন নাই, তো আমাকে তো থাকতেই হবে ঢাকায়, কিন্তু ঢাকা ছাড়ি নাই। মেসে টেসে বন্ধুদের এখানে 2 মাস 3 মাস থাকলাম, ওইখানে আর কোলাচ্ছি না, তখন আরেক বন্ধুর এখানে 15 দিন থেকে আবার নতুন কোনো মেসে 15 দিন তো ফাও থাকতে পারলাম। এইরকম ফ্রডগিরি করে টরে লাইফে নানা সময় করে শেষের দিকে এসে হলে আমার যারা ক্লাসমেট ছিল ওই ইয়ারের, তাদের সাথে আমি হলে থাকা শুরু করলাম বহিরাগত হিসাবে, বড় ভাইদের সাথে। তো এটা যেটা হলো যে ম্যাক্সিমাম সময় আমার খাওয়া থাকা পড়া এটার জন্য একদমই টেনশন ছিল না, টিউশনি জোগাড় করে ফেললাম। টিউশনই করা হয়েছে? হ্যাঁ, টিউশনি মানে দীর্ঘদিন টিউশনি, এবং টিউশনি আমি ক্লাস 9 থেকে টিউশনি করতাম। তো মানে আমাদের পারিবারিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা তত ভালো ছিল না, মানে আমাদের একটা ছিল যে পড়াশোনা করে যে গাড়ি আর ঘোড়া আপনি তো চড়ে একটু অ্যাডভান্স ম্যাচিউর ছিলেন, হ্যাঁ, সেজন্য আমি হয়তো কিছু টাকা আর্নিংটা ছিলাম, শুরুতে। হ্যাঁ ওইটা একটা ছিল আর কি। এটা এরপরের বার আমি চান্স হলো, তারপরে 2-3 বছর আমি পড়লাম, পড়াশোনা করে দেখলাম যে না, এইটা আমাকে মোটেও টানছে না, তাহলে কি করা যায়। এর মধ্যে আমি দেখলাম হলো চড়ুইবাতি নামক একটা প্রোডাকশন, মোস্তফা সরোয়ার ফারুকী, চড়ুইবাতি, আপনি দেখছেন কিনা জানি, এটা প্রিমিয়ার হয়েছিল জাদুঘরে। এইটা দেখার পরে মনে হয়েছে যে আমি তো এই লোকটাকেই খুঁজছি, ওনার সাথে আমার যাইতেই হবে। এবং ওইটা ওনাকে এমনভাবে প্রোডাকশন এটার ইসের পরে ওনাকে এমনভাবে সেলিব্রেট করলো মানুষে, অনেকক্ষণ হাততালি টালি দিল, সেটা আপনাকে আরো বেশি ইন্সপায়ার করলো। উনি তো দেখতে তো তাহলে আমাকে দিয়েও হবে হবে, এইরকম একটা বিষয় মনে হলো। আর মার্জুক রাসেলের ফ্যান আগে থেকেই আমি ছিলাম, ওই চারুকলা এগুলো দেখা হইতো, ইউনিভার্সিটি স্টুডেন্ট থাকা অবস্থায় একটা সুবিধা, ইউনিভার্সিটি স্টুডেন্ট হলে যে কেউ একটু গুরুত্ব দিত, এই আর কি। ওনার পিছে লাগলাম, লাগতে লাগতে 2002 সালের 5ই মে ওনার সাথে আমার প্রথম কাজের অভিজ্ঞতা শুরু হলো। দ্যাট ওয়াজ দ্য জার্নি অ্যান্ড রাইট নাও মি। নিজের কাজগুলো কেমন দেখা হয়, অন্যের কাজগুলো কেমন দেখা হয়, সেখান থেকে মূল্যায়ন করেন কিনা? আমার নিজের কাজ একদমই দেখা হয় না, যতটুকু দেখা হয় আর কি, যে অনেক সময় ফেসবুকে আসলে এইটা চোখের সামনে এলো, চোখের সামনে আসলে এটা। আর আমার স্টিল আমার যেটা মনে হয় যে অ্যাক্টর হিসাবে আমি অনেকের সাথে এখন কাজ করি, তো আছে না একটা মানে অ্যাক্টর বা ডিরেক্টর যেটাই বলেন, শিল্পী বলেন, একটা ইনস্টিংক্ট থাকে যেটা আরেকজনে ফাইন্ড আউট করে। সো এইটা আমার মনে হয় যে আমি মনে হয় এটা খুব ভালোভাবে ওই আমার ইনস্টিংক্টটার সাথে হ্যাঁ এটা কানেকশন তৈরি করতে পারছে। তিনি কি দেখিয়ে দিয়েছেন যে আপনি আসলে এটা বা আপনার সাথে এটা ভালো যায়? হ্যাঁ, হি হ্যাজ প্রুভেন। সো ওইটা আছেই। আর আমার নিজের আমি আসলে পার্সোনালি আসলে প্রেফার করি যে ডিরেক্টর। বিজ্ঞাপন নির্মাণ থেকে সরে আসাটা আসলে কি এরকম? আমি সরে আসি নাই আসলে। আমার যেটা হয়েছিল কি যে কোভিডের সময় তো একটা লম্বা গ্যাপ গেছে, গ্যাপের পরে ধরেন আমি এরপরে তো আমি অনুদান পেয়ে গেলাম, অনুদান এটা সর্বনষ্ট ঘটলো আর কি সিনেমা বানানোর জন্য। কিন্তু বীজটা তো আগেই বপন করা ছিল, হ্যাঁ ওটাই ছিল, হয়তো আরো কিছু পরে বানাতাম আর কি। তো এরপরে আমি 2 বছর ব্যস্ত ছিলাম এই ছবি নিয়ে। ছবি একটা লম্বা প্রসেস, তো এটা থেকে আসলে বের হওয়া যায় না আসলে সহজে। নিশ্চয়ই ভিতরে ভিতরে আরো একটা প্ল্যান হয়ে গেছে। হ্যাঁ তা তো হবেই এইটা। এবং তখন বলছিলাম যে আর ছবি বানাবো না, এখন আমার মনে আবার মনে হয় না এটা কি করে খাবো, কি করবো, আমি এটা ছাড়া তো অন্য কিছু পারি না। বেশি হচ্ছে যে আরেকটু করে দেখি বা আরেকটু করে দেখি কেমন হয়। একটা পানীয়র বিজ্ঞাপন নিয়ে কি কোনো ঝামেলায় পড়তে হয়েছিল? বেশ একটা এইটা নিয়ে এখন এই মুহূর্তে কথা না বলি, মানে এটা নিয়ে কথা বললে লম্বা সময় ধরে আসলে কথা বলতে হবে। তিক্ত অভিজ্ঞতা, মানে তিক্ত অভিজ্ঞতা না, মানে অভিজ্ঞতা তো অভিজ্ঞতাই আসলে। মানে কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। সোশ্যাল মিডিয়া আপনার কাছে বিষয়টা কিরকম? ওখানে নিশ্চয়ই অনেকে প্রশংসা করেন, অনেকে অপছন্দ করেন, সমালোচনা করেন, যারা হেটার্স থাকে তাদেরকে কিভাবে সামলান? আমার যেটা হয়েছিল কি যে আপনি যেটা বললেন যে ওই পানীয়র বিজ্ঞাপনটার কথাই বললেন, তখন আমি জিনিসটা দেখলাম আর কি, যে তখন দুইটা জিনিস, একটা জিনিস আমি শিখলাম আর একটা জিনিস বুঝলাম।
শিখলাম যেটা, যে আপনি যখন কোনো বিপদে পড়বেন তখন আপনি অনেক কাছের লোককেও আপনার অচেনা মনে হবে, কিংবা অনেক অচেনা লোককেও আপনার চেনা মনে হবে। এইটা হচ্ছে শিখলাম। আর যেটা বুঝলাম সেটা হচ্ছে মানুষকে মাঝে মাঝে চুপ থেকে ছেড়ে দিতে হয়। যেমন আমার 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 সোশ্যাল মিডিয়া পেজ অ্যান্ড প্রোফাইল আমি ছেড়ে দিয়েছিলাম, যে মানুষের এত বেশি হেট্রেড ছিল যে ওদের প্রকাশ করার কোনো জায়গা ছিল না। নট অনলি মি, পুরো সোসাইটি, কতদিনের রাষ্ট্র। জন্য ছেড়েছিলেন? না, আমি ছেড়েই দিছি, একেবারেই? একদম ছেড়ে দিছি। ধরেন আমি একটা স্টেটমেন্ট দিয়েছিলাম ছোট্ট করে, ওটার মধ্যে 18 মিনিটে 22,000 গালি আসছিল। 18 মিনিটে 22,000 গালি আসছিল। তো এটা আমার জন্য একটা বড় অভিজ্ঞতা ছিল আর কি। এবং আমি কোনো ডিঅ্যাক্টিভেট ব্লক টক করি নাই, যে মানুষ অ্যাঙ্গার প্রকাশ করার জায়গা নাই, তো তো করুক। আচ্ছা, সেভাবে আপনি কোনো সো এই যে জিনিসটা হ্যাঁ, হ্যাঁ। আমি একদমই করি না। আমি তো আবার ধরুন আমি সোশ্যাল মিডিয়া থেকে বেশ কিছুদিন গ্যাপে ছিলাম, এখন আবার মানুষের সাথে কানেকশন তৈরির জন্য, এটা তো একটা সোশ্যাল মিডিয়া। আপনি এটাতে আপনার এডিক্টেড না হইতে পারেন, কিন্তু জিনিসটা তো আপনি যদি মানে ওন করেন, আপনি যদি ঠিকঠাক মতো ব্যবহার করেন, প্রযুক্তি তো কখনোই খারাপ না। না, সেটা কিভাবে ব্যবহার করা হচ্ছে সেটাই হচ্ছে মূল বিষয়। আমি ফেসবুক ফ্রিক না, একদমই না, সোশ্যাল মিডিয়া ফ্রিক না। আমি বেশি দেখি আমি বেশি ইউটিউব দেখি। সো সোশ্যাল মিডিয়া আমাকে কেউ ওইভাবে তেমন একটা খুব একটা পায় না, খুব একটা ধরতে পারে না আমাকে। বাট আমি প্রযুক্তিকে, যেমন এখন আমি চ্যাটজিপিটি খুবই প্রেমে পড়ছি, লাইক যে আমি সারাক্ষণই কোনো কিছু বিষয় হলেই ওর সাথে কথা বলি, ঠিক আছে। এবং ইদানিং আবার আমি তো টেকনিক্যালি খুব নন টেকনিক্যাল পারসন আর কি, ইদানিং আবার একটু এআইটা বোঝার চেষ্টা করছি, যে এখন বিজ্ঞাপন টিজ্ঞাপন তো এসব লাগে। আচ্ছা। সো আর আপনি বলছিলেন না, মানে নিজের আলস্যতার কথা বলছিলেন, আপনি একটু আলস্য প্রেমী, ভয়ঙ্কর লেভেলের। আজকেও সেই আলস্য প্রেমের একটা নিদর্শন আমরা আসলে দেখতে পেয়েছি, কিন্তু আপনি এসেছেন এই জন্য আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। শিল্পীদের দায়বদ্ধতার জায়গা থাকে, একজন নির্মাতা, একজন অভিনেতা হিসেবে আপনার কাছে কি মনে হয় দর্শকদের কাছে দায়বদ্ধতার জায়গাটা কি রকম? এখন আপনি যদি দায়বদ্ধতা কথা স্বীকার করেন বা মেনে নেন, তাহলে তো শিল্পী হিসেবে না, মানুষ হিসেবেই তো আপনার অনেক দায়বদ্ধতা আছে। তো এখন আগে কি মানুষ নাকি আগে শিল্পী? আপনি শিল্পী হিসেবে বলেন। আমি তো মানুষ হিসেবে, আমি তো তার আগে নিজেকে দাবি করি মানুষ। সো মানুষ হিসেবে অনেক দায়বদ্ধতা আছে, অনেক কমিটমেন্ট আছে। সো এইগুলা সব যে পালন করতে পারি, নিজেরটাই বলি আর কি, যে নবীজি নিজে মিষ্টি খাওয়া বন্ধ করে তারপরে আরেকজনকে উপদেশ দিয়েছিলেন। সো এখনো আসলে শিল্পীও মনে হয় হতে পারেনি, মানুষ তো অনেক দূরের, তারপরে চেষ্টা করে যাচ্ছে আর কি, যাতে মানুষ হিসাবে মানুষ হয়ে মরতে পারি আর কি, মানুষ হয়ে যেতে মরতে পারে, মানুষের কোনো অনিষ্ট যেন না হয়। হ্যাঁ, মানে সচেতনভাবে সেটা চেষ্টা করি না। তারপরে ফ্যান ফলোয়ারদের জন্য এই ঈদের কোনো মেসেজ দিবেন কিনা? প্রথম কথা, আমাকে যেভাবে আপনি শুরুতে পরিচয় করে দিচ্ছিলেন সেলিব্রিটি, আমি তো এই শব্দটার সাথে একদমই পরিচিত না। আপনি বরাবরই এটা আসলে ডিক্লাইন করে আসেন। হ্যাঁ, আমি ডিক্লাইন করে আসি যে আমি নট সেলিব্রিটি, আমি খুবই সাধারণ জীবনযাপন করি, আমি সাধারণ পরিবার থেকে আসা, আমি সাধারণ মানুষ, এবং সাধারণ মানুষ হিসেবেই বাকি সময়টা কাটাতে চাই, বাকি সময়টা বেঁচে থাকতে চাই, এবং এইভাবে সাধারণ মানুষ হিসেবেই মরে যেতে চাই। সো খুব বেশি বড় তো কোনো বলার নাই, মানে হেসে খেলে জীবনটাকে যদি শেষ করে দেওয়া যায়, জটিল না করে, মানে ওই একটা ইয়ের্সের একটা কবিতা আছে, কবিতাটার বাংলা তর্জমা হলো এরকম আর কি, যে উনি একদিন ট্রেনে করে যাচ্ছেন, তো ট্রেনটা চলছে খুব দ্রুত গতিতে, তো ট্রেনকে উদ্দেশ্য করে উনি বলছেন, ট্রেন তুমি এত দ্রুত কেন যাচ্ছ, তুমি একটু আস্তে চলো, তোমার তো চলতেই হবে, সো তুমি তো জানো না তোমার গন্তব্য কোথায় বা কত দূর, তুমি বরং আস্তে চলো, আমি প্রকৃতির সৌন্দর্য আমি উপভোগ করি। সো লাইফটা হচ্ছে এরকম, ইটস এ জার্নি। খুব অল্প সময়ের জন্য আমরা আসছি, একটা ডেস্টিনেশন ফিক্সড করা, যে এখান থেকে আমার জন্ম, এবং এই জন্মের পরেই অবধারিত যে সত্যটা সেটা হচ্ছে মৃত্যু। সো এটা আমার ডেস্টিনেশন ফিক্সড করা, সো এখানে আমাকে যেতে হবে। যে বাকি সময়টা এটা তো কোনোভাবেই চেঞ্জ করতে পারবে না, কেউ চেঞ্জ করতে পারে নাই। তো এই বাকি সময়টা অযথা দৌড় ঝাঁপ, টাকা পয়সা, নেম ফেম, হ্যাঁ প্রয়োজনের যতটুক দরকার সেটা জন্য তো দৌড়ঝাঁপ করতেই হবে, চলতেই হবে, আমিও করি, আপনিও করেন এটা। সো সুখ বিনষ্ট করে, শান্তি নষ্ট করে, কিংবা ওইটাই যেন জীবন সর্বস্ব না হয়ে যায়। সে যদি আমি আরেকটু বলি, আমি জানি না সময় কতটুকু আছে, যে
হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে যাদের আছে, আমি চিন্তা করি যে ওনারা এত টাকা নিয়ে ওনারা ঘুমান কিভাবে, একটা মানুষের জন্য কত টাকা দরকার, আমি ক্যালকুলেশন করে আমি পাই না আসলে। ভাই একেবারে শেষ দিকে চলে এসেছি। সো এইটাই আর কি, যে লাইফ ইজ বিউটিফুল, সো লাইফের জটিল করার দরকার নাই, এনজয় ইউর লাইফ, এনজয় করতে হবে। র্যাপিড ফায়ারে 2-3টা কোশ্চেন আপনাকে করো, যেহেতু একেবারে শেষ মুহূর্তে আছে। জীবন ভাইয়ের খুব বেশি রাগ হলে তখন কি করেন? আমি রাগ হলে রাগ প্রকাশ করে দিই, এটাই তো ঝামেলা। আচ্ছা, ভয় পান কোন জিনিসটা? প্রত্যেক মানুষের জীবনের একটা না একটা ভয়ের জায়গা থাকে, এরকম জায়গা আছে কিনা? আমি মানে মিথ্যাটাকে খুব ভয় পাই, আচ্ছা, এবং নিজেও তো টুকিটাকি মিথ্যা বলতে হয়, তো এইটা ম্যানেজ করাটা খুব ডিফিকাল্ট। ভাইরালের একটা ট্রেন্ড চলছে, সবকিছু ভাইরাল হয়ে যায়, আর সেটাকে আপনি কিভাবে দেখেন? আমি এখনো ভাইরাল হই নাই, তো আমি আসলে অন্যের বুঝতে ভাইরালটাকে পারছি না। কিভাবে দেখেন? যারা মানে ন্যাচারালি ভাইরাল হচ্ছে, ইটস এ গুড সাইন, আর যারা ভাইরাল হওয়ার জন্য ভাইরাল হচ্ছে, এটা খুবই রোগ, একটা ডিজিজ। এটা যদি পেয়ে বসে কাউকে, তখন একটা সময় আর সে মানুষ থাকবে না, সে ভাইরাল প্রাণী হয়ে যাবে আর কি। একটা সময় যেহেতু গানের জন্য চেষ্টা করেছেন, নিজের পছন্দের গান নিশ্চয়ই আছে। হ্যাঁ, অনেক গানই তো পছন্দ, কিন্তু আমি আমার সুর আছে গলায়, কিন্তু আমার তাল আচ্ছা, 2 সেন্স খুব মিনিট বাজে। একটু মানে 2টা লাইন একটু যদি শুনি, আপনার গান শুনবো, 2টা লাইন, তার মধ্য দিয়ে আমাদের আয়োজনটা শেষ করবো। আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসতে চাই, আপনি আপনার পছন্দের গানটা খুঁজে বের করুন। দর্শক, চাকা অল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার নিবেদিত এটি নিউজের বিশেষ আয়োজন সেলিব্রিটি আড্ডার আজকের আয়োজন এখানে শেষ করছি। চোখ রাখুন এটি নিউজের পর্দায় আগামী পর্ব দেখার জন্য। সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। হয়তো আমাকে এটা চাপে ফেলে দিছেন আর কি। এই জ্বালায়ার প্রাণে সহে না রে, এই জ্বালায়ার প্রাণে সহে না, আগে যদি জানিতাম তবে মন ফিরে চাইতাম, এই জ্বালায়ার প্রাণে সহে না রে, এই জ্বালায়ার প্রাণে সহে না। ও মনরে কিসের তোরে রয়ে গেলি তুই, ও মনরে কিসের তোরে রয়ে গেলি তুই, আগে যদি জানিতাম তবে মন ফিরে চাইতাম, এই জ্বালায়ার প্রাণে সহে না রে, এই জ্বালায়ার প্রাণে সহে না। সৌজন্যে চাকা ওয়াল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার।